আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে ষষ্ঠ অধ্যায় নিয়ে। এই ষষ্ঠ অধ্যায়ের আজকে বিষয়বস্তু হচ্ছে পরমাণুর গঠন। পরমাণুর গঠনে আমাদের আজকে প্রথমে জানতে হবে যে পরমাণু কি। পরমাণু বলতে আমরা সাধারণত কি বুঝি, যে ক্ষুদ্র ক্ষুদ্র নিশ্চয় ক্ষুদ্র কোনো বিষয়, কোনো পদার্থের কোনো ক্ষুদ্র অংশ। তাহলে পরমাণু সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ধরনের মতবাদ ব্যক্ত করেছেন। তার মধ্যে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস খ্রিস্টপূর্ব 400 অব্দে উনি পরমাণুর ক্ষুদ্রতম কণা নিয়ে ব্যাখ্যা করছেন যে পরমাণু হচ্ছে অবিভাজ্য, যাকে বিভক্ত করা যায় না, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা যায় না। এজন্য তিনি এর নাম দেন, গ্রিক শব্দ অ্যাটমাস থেকে এর নাম দেন হচ্ছে অ্যাটম। অ্যাটম কথার অর্থ হচ্ছে অবিভাজ্য। কিন্তু তার সমসাময়িক দুই বিজ্ঞানী প্লেটো এবং অ্যারিস্টটল ওনারা আবার দ্বিমত পোষণ করেন। ওনারা আবার বলেন যে না, পরমাণু হচ্ছে অবিভাজ্য না, পরমাণুকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা যায়। এই কথাটিও আবার তাদের এই মতামতটি পরবর্তীতে আবার ভিন্নমত পোষণ করে 1803 সালে বিজ্ঞানী জন ডাল্টন বলেন যে না, পরমাণুকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা যায় না, পরমাণু হচ্ছে অবিভাজ্য। তার মানে প্লেটো এবং অ্যারিস্টটল তাদের এই মতবাদকে উনি ব্যর্থ বলে দাবি করেন। কিন্তু মোট কথা আমাদের এই নিয়ে পরবর্তীতে বিজ্ঞানী রাদারফোর্ড এবং বোর আবার অন্য ধরনের মতবাদ দেন, যেটা তোমরা পরবর্তী ক্লাসে 9-10-এ উঠলে এ বিষয়ে বিস্তারিত জানতে পারবে। তাহলে কি আসে শেষে, অবশেষে আমরা জানতে পারি, রাদারফোর্ড বোরের মতবাদ থেকে আমরা জানতে পারি যে না, পরমাণু বিভাজ্য, তাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা যায়। তার মধ্যে কি পরিলক্ষিত হয়, যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই তিনটি বিষয় পরমাণুতে পরিলক্ষিত হয়। তাহলে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন কি আমরা জানব, এবং এদের অবস্থান কোথায় থাকে। এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ইলেকট্রন, প্রোটন, নিউট্রনকে আগে কি প্রতীক দ্বারা প্রকাশ করে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রনকে প্রকাশ করে ই নেগেটিভ, প্রোটন পি, নিউট্রন এন। এবার আসি, এখানে আমরা জানলাম ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের প্রতীক। এখন আমরা জানবো এদের আধান কেমন। যেমন ইলেকট্রনের আধান হচ্ছে ঋণাত্মক, প্রোটনের আধান হচ্ছে ধনাত্মক এবং নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ। এবার আমরা আসি যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের অবস্থান পরমাণুর কোথায়, সে বিষয়ে একটা চিত্রের মাধ্যমে আমরা জানব। চিত্রে আমরা একটা পরমাণু দেখতে পাচ্ছি। এর কেন্দ্রে অবস্থান করছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের আধান হচ্ছে ধনাত্মক, কেন্দ্রে অবস্থান করছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস আবার প্রোটন এবং নিউট্রন দ্বারা গঠিত। নিউক্লিয়াসের আধান পজিটিভ আর এর
বাইরে অবস্থান করছে ইলেকট্রন, বাইরে অবস্থান করছে ইলেকট্রন, ইলেকট্রনের আধান হচ্ছে ঋণাত্মক। তাহলে এখানে আমরা জানলাম যে পরমাণু বিশিষ্ট বিজ্ঞানী ডেমোক্রিটাস যে কথাটি এখানে ব্যক্ত করছেন যে পরমাণু হচ্ছে অবিভাজ্য। আসলে পরমাণু অবিভাজ্য না, পরমাণু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশ দ্বারা গঠিত। তার মধ্যে গুরুত্বপূর্ণ ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কে কবে আবিষ্কার করছে আমরা এখন সেটা জানব। প্রোটন আবিষ্কার করছে রাদারফোর্ড, ইলেকট্রন আবিষ্কার করছেন জে থমসন এবং নিউটন আবিষ্কার করছে চ্যাডউইক। তো রাদারফোর্ডের পরবর্তীতে আবার এই পরমাণুর গঠন সম্পর্কে বিজ্ঞানী রাদারফোর্ড এবং বোর কিছু মতবাদ ব্যক্ত করেছেন। রাদারফোর্ডের পরমাণু মডেলকে অনেক সময় সৌরজগতের সাথে তুলনা করা হয়, এজন্য এই মডেলকে সৌর মডেল বলে। এখন আমরা আলোচনা করব পারমাণবিক সংখ্যা নিয়ে। পারমাণবিক সংখ্যা যেমন হাইড্রোজেন, একটি হাইড্রোজেন, এখানে আরেকটি হাইড্রোজেন, দুইটি হাইড্রোজেন মিলে হচ্ছে দুটি হাইড্রোজেন পরমাণু মিলে হচ্ছে হাইড্রোজেন অণু, হাইড্রোজেন অণু। এখন পারমাণবিক সংখ্যাটা কি? পারমাণবিক সংখ্যাটা কোন মৌলের প্রোটনের সংখ্যাটাই হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। যেমন আমরা এখানে যদি কয়টা পরমাণু লিখি, সিরিয়াল ভাবে হাইড্রোজেন, হিলিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, অক্সিজেন, অক্সিজেন পর্যন্ত লিখি। এখানে যদি আমরা ধরি এর প্রোটন সংখ্যা কত, হাইড্রোজেনের প্রোটন সংখ্যা 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, বেরিলিয়াম 4, বোরন 5, কার্বন 6, নাইট্রোজেন 7, অক্সিজেন 8 পর্যন্ত এখানে আমরা নিয়েছি। এখন এইগুলো হলো পরমাণু এবং একে মৌল বলতে পারি আমরা। এই মৌলগুলোর নাম খেয়াল করো। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। এগুলো হলো মৌলগুলোর নাম, পাশে এগুলো পারমাণবিক সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যাটা হচ্ছে কোনো মৌলের প্রোটন সংখ্যাকে তার পারমাণবিক সংখ্যা বলে। ভর সংখ্যাটা হচ্ছে প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা যোগফলের সমান। তাহলে আমরা এখন দেখাবো কোনো মৌলের ভর সংখ্যা, নিউটন সংখ্যা ও প্রোটন সংখ্যাটা কি।
যেমন অক্সিজেন, একটা মৌলের কথা যদি আমরা বিবেচনা করি, অক্সিজেন, এখানে আমরা লিখতাম অক্সিজেন, এখানে 8 লিখলাম, এখানে লিখলাম 16। তাহলে এখান থেকে আমরা জানবো যে কোনটা প্রোটন সংখ্যা, কোনটা নিউট্রন সংখ্যা আর কোনটা ভর সংখ্যা। এখানে 8 হচ্ছে পারমাণবিক সংখ্যা, 8 হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 8। ভর সংখ্যাটা কি? ভর সংখ্যা হচ্ছে এখানে 16। এবার জানবো নিউটন সংখ্যা। নিউটন সংখ্যা নিউটন সংখ্যাটা কি? নিউটন সংখ্যাটা এখানে ভর সংখ্যা 16 থেকে প্রোটন সংখ্যা 8 বাদ দিলে থাকবে হচ্ছে 8। এটা অক্সিজেনের নিউটন সংখ্যা হচ্ছে 8। যদি আমরা পারমাণবিক সংখ্যা, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। সোডিয়ামের ক্ষেত্রে আমরা ভর সংখ্যা এবং নিউটন সংখ্যা বের করি। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, ভর সংখ্যা হচ্ছে 23। এখানে আমরা সোডিয়ামের নিউটন সংখ্যা কিভাবে বের করব? সোডিয়ামের নিউটন সংখ্যা 23 থেকে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিতে হবে। তাহলে আসে কত? 12। সোডিয়ামের নিউটন সংখ্যা এখানে আসে 12। এইবার আমরা জানবো, পরবর্তী আমাদের বিষয়বস্তু হচ্ছে যে আইসোটোপ কি। আইসোটোপ কি? আইসোটোপ প্রথমে আমরা একটা সংকেতের মাধ্যমে প্রকাশ করি। আইসোটোপ, আইসোটোপ হতে হলে একই মৌলের বিভিন্ন পরমাণু, একই মৌলের ভিন্ন ভিন্ন পরমাণু হতে হবে। যেমন হাইড্রোজেন একই মৌল, এর 3টি পরমাণু, 3টি নাম। একটি হচ্ছে প্রোটিয়াম, একটি হচ্ছে ট্রিটিয়াম, আর একটি হচ্ছে ডিউটেরিয়াম। প্রোটিয়াম, 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 ট্রিটিয়াম, ডিউটেরিয়াম। প্রোটিয়াম, ট্রিটিয়াম, ডিউটেরিয়াম। এখন এখানে আমরা লক্ষ্য করো, এখানে প্রত্যেকের হাইড্রোজেনের প্রত্যেকের হচ্ছে ভর সংখ্যা 1 করে আছে এবং প্রোটন সংখ্যা আছে 1 2 3। তাহলে এখানে আইসোটোপ কিভাবে আমরা বুঝবো? যে সকল মৌলের প্রোটন সংখ্যা 1, কিন্তু যে সকল মৌলের ভর সংখ্যা 1, যেমন হাইড্রোজেনের প্রত্যেকের ক্ষেত্রে এখানে ভর সংখ্যা 1 করে, কিন্তু প্রোটন সংখ্যা 1 2 3। সেক্ষেত্রে কি বলা যায়? যে সকল মৌলের ভর সংখ্যা 1 কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন, তারা পরস্পরের আইসোটোপ। এবার আমরা আলোচনা করব আইসোটোপের ব্যবহার, যে আইসোটোপ কি কাজে লাগে। চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের অনেক ব্যবহার আছে। যেমন বিভিন্ন ক্যান্সার রোগ নিরাময়ে, থাইরয়েড ক্যান্সার, ফুসফুসীয় ক্যান্সার নিরাময়ে আইসোটোপের ব্যবহার আছে। কৃষি ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার আছে।
এবং খাদ্যদ্রব্য সংরক্ষণেও আইসোটোপের ব্যবহার আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।